Hello and welcome to our first online class on the course of the Law of the Sea. আমাদের ল অফ দ্য সি কোর্সের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাহমিদুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ল, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আজকের ক্লাসে আমরা কোর্সটার সাথে কিছুটা পরিচিত হব এবং আমাদের প্রথম সপ্তাহের যে টপিকটা রয়েছে, ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ দ্য সি, তো এটার সাথে আমরা কিছুটা পরিচিত হব এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, আমাদের অনলাইনে যে ই লার্নিং ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে কিভাবে আমরা আমাদের কোর্সটার সাথে ইন্টারঅ্যাক্ট করব, এই বিষয়ে আমরা এখন দেখব। তো প্রথমে যখন আমরা কোর্সে এন্টার করব, আমরা দেখতে পাবো there has been a description provided for you. এখানে সংক্ষেপে ল অফ দ্য সি কোর্স কাকে বলে এবং ল অফ দ্য সি এই কোর্সের মেইন টার্গেটটা কি, এই ব্যাপারে সংক্ষেপে বলা হয়েছে। অ্যান্ড দেন there is an introduction part এবং আমার কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর তারপরে আপনারা দেখতে পাবেন দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। সো আমাদের কোর্সে আপনাদের জন্য প্রতি সপ্তাহে কুইজ থাকবে, নয়তো ডিসকাশন ফোরাম থাকবে, হোমওয়ার্ক থাকতে পারে, কেস স্টাডি থাকবে, টার্ম পেপার থাকবে লাস্টলি, এবং প্রত্যেকটির মার্কস অ্যাড করে ইন টোটাল দেয়ার উইল বি 100 মার্কস। 100 মার্কের মধ্যে আমাদের অ্যাসেসমেন্ট কমপ্লিট করা হবে। তারপরে আমি আপনাদের জন্য দিয়েছি কোর্স কারিকুলাম। এখানে আপনারা আমাদের আগামী 12 সপ্তাহতে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন টপিক আছে এবং সেগুলোর সাব টপিকগুলো কি কি, এই সমস্ত বিষয় সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। অ্যান্ড দেন আই হ্যাভ অলসো অ্যাডেড আ রিকমেন্ডেড বুক সেকশন। রিকমেন্ডেড বুক সেকশনে আমি 2টি বই এখানে অ্যাটাচ করে দিয়েছি, পিডিএফ। এই পিডিএফ বইগুলো আপনারা ডাউনলোড করে অবশ্যই পড়বেন। আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, পিডিএফ বই দুটিতে এই টপিকগুলোর বিষয়ে উল্লেখ করা আছে। এবং প্রতিদিন আপনারা কোর্সে ঢুকে আমাদের অ্যানাউন্সমেন্ট যে সেকশনটি আছে, অ্যানাউন্সমেন্ট সেকশনটি ভালোভাবে চেক করবেন, যেন আপনাদের কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো রকম আর্জেন্ট কোনো নোটিশ যেন মিস না হয়ে যায়। সো তারপরে আসি আমরা উইকগুলোতে। উইক 1, 18 থেকে 24 সেপ্টেম্বর, ইন্ট্রোডাকশন অ্যান্ড সাম কি টার্মস অফ দ্য ল অফ দ্য সি। তো আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি কিছু কি টার্মস গুলো নিয়ে আলোচনা করবো, যে টার্মস গুলো ল অফ দ্য সি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এখানে লার্নিং আউটকাম দেওয়া আছে, আপনারা এগুলো দেখবেন অবশ্যই। প্লাস লেকচারের জন্য আপনাদের কিন্তু কিছু ভিডিও আমি প্রিপেয়ার করেছি আপনাদের পড়াশোনার সুবিধার জন্য। সেই ভিডিওগুলো আশা করি আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই সেগুলো বারবার দেখবেন। এবং স্কোরাম প্যাকেজও এখানে আছে। এগুলো হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন গুলো আছে, এটারই একটা ভিডিও ফরম্যাট। এবং স্টাডি ম্যাটেরিয়াল গুলো আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। এখানে হোয়াট ইজ দ্য ল অফ দ্য সি, ল অফ দ্য সি কাকে বলে, এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করা আছে ইন্ট্রোডাক্টরি আর্টিকেল, একটা আর্টিকেলের মাধ্যমে। এই আর্টিকেলটা আপনারা অবশ্যই পড়বেন। এবং প্রথম যেহেতু সপ্তাহ আমাদের, সেহেতু কোনো রকম মার্কড অ্যাক্টিভিটি নেই, মানে যে অ্যাক্টিভিটিটা কোনো রকম মার্কস ক্যারি করে, বাট পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু আপনাদের জন্য মার্কড অ্যাক্টিভিটি থাকবে। তবে প্রতি সপ্তাহে আপনাদের জন্য ডিসকাশন ফোরাম রয়েছে। এখানে প্রতি সপ্তাহের কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, কোনো লেকচারের অংশ যদি বুঝতে অসুবিধা হয়, কিংবা পরে যদি আপনি কোনো রকম প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনি যতবার ইচ্ছা আপনি এই ডিসকাশন ফোরামে এন্টার করে আপনার কোয়েশ্চেন করতে পারবেন। আমি প্রতি সপ্তাহে প্রতিদিনই এই ডিসকাশন ফোরামটা চেক করি। তো এখানে চেক করে আমি যদি কোনো প্রশ্ন পাই, অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সার যত দ্রুত সম্ভব প্রদান করব। আশা করা যায় আপনাদের পড়াশোনায় আর কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। ওকে, সো আমরা আমাদের মেইন লেকচার কন্টেন্টে যাই এখন। লেটস বিগিন আওয়ার মেইন লেকচার, ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ দ্য সি। ল অফ দ্য সি কোর্সের সাথে প্রথম ইন্ট্রোডাকশন, বা ল অফ দ্য সি অ্যাকচুয়ালি কাকে বলে, ল অফ দ্য সি এর মধ্যে কি আছে, এটা নেচারটা কিরকম, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। our contents are introduction to the law of the sea and the functions. So introduction এখানে আছে যে international law of the sea is a system of international rules governing the extent of a coastal state's sovereignty on the sea. কোস্টাল স্টেট বলতে আমরা কি বুঝি? কোস্টাল স্টেট হচ্ছে কি, যেই রাষ্ট্রগুলোর সংলগ্ন সমুদ্র আছে। পৃথিবীতে বেশিরভাগ রাষ্ট্রেরই সাথেই কিন্তু সংলগ্ন অবস্থায় সমুদ্রের তীর রয়েছে। যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু কি আছে?
দক্ষিণাঞ্চলের সাথে সমুদ্রের সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা বাংলাদেশকে কিন্তু কি বলতে পারি, কোস্টাল স্টেট বলতে পারি। আবার কিছু কিছু রাষ্ট্র আছে যাদের সাথে সমুদ্রের কোনো সংযোগ নেই। ফর এক্সাম্পল, আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে কি এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের সাথে কোনো সমুদ্রের বাউন্ডারি নেই, মানে এই রাষ্ট্রের চারিদিকেই বিভিন্ন দেশ। সুতরাং কোস্টাল স্টেট যেগুলো রয়েছে, সেই কোস্টাল স্টেট মানে যার সাথে সমুদ্রের সংযোগ রয়েছে, সেই দেশগুলোর রুলস রেগুলেশনস, সেই দেশগুলো সমুদ্রকে কিভাবে ব্যবহার করবে, সমুদ্রে তাদের হস্তক্ষেপ কতটুকু হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে আমাদের ল অফ দ্য সি। অ্যান্ড দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ এ কোস্টাল স্টেট, মানে তার অধিকার, তার দায়িত্ব, ওই কোস্টাল স্টেটগুলোর অধিকার, দায়িত্ব এবং নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, সেই সমস্ত কিছুই হচ্ছে আমাদের ল অফ দ্য সি এর আলোচ্য বিষয়। And other subjects of international law of the sea, their mutual relations regarding the exploration and exploitation of living and non-living resources. তার মানে কি, নিজেদের মধ্যে সম্পর্ক, কোস্টাল সিএ, আমরা কোস্টাল স্টেট গুলো কতটুকু, আমাদের অধিকারটা কতটুকু কিভাবে ব্যবহার করব, সেসব বিষয় তো আছেই। পাশাপাশি এই যে সমুদ্রে আমাদের প্রচুর পরিমাণে কি আছে, মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, সামুদ্রিক প্রাণী আছে, চিংড়ি, শামুক, ঝিনুক, এগুলো থেকে কিন্তু আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি। এবং এগুলো আমরা কিভাবে উত্তোলন করব এবং কোন দেশ কতটুকু জায়গার মধ্যে উত্তোলন করবে, তার যে সামুদ্রিক ভেসেল গুলো রয়েছে, তার যে আহ, মাছ ধরার ট্রলার গুলো আছে, এই ট্রলার গুলো কতটুকু এরিয়া পর্যন্ত গিয়ে সেই সামুদ্রিক মাছগুলো আহরণ করতে পারবে, সে কি অন্য দেশের যেই টেরিটোরিয়াল সি আছে, অন্য দেশের সংলগ্ন যেই সমুদ্র আছে, সেই জায়গায় গিয়ে সে মাছ ধরতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর আহ, খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। আর এখানে তো আমি বললাম লিভিং যে রিসোর্স গুলো রয়েছে, সামুদ্রিক মাছ, সামুদ্রিক যেই জলজ প্রাণীগুলো রয়েছে তাদের কথা বললাম। তো জলজ প্রাণী ছাড়াও কিন্তু নন লিভিং যে রিসোর্স গুলো রয়েছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। যেমন সমুদ্রের যেই বটম অফ দ্য সি যে পার্টটা আছে, সমুদ্রের তলদেশ, তার নিচেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ উপাদানগুলো পাওয়া যায়, যেমন গ্যাস, তেল, তারপর হচ্ছে কি, তারপর অনেক ক্ষেত্রে অনেক ধরনের ভিটামিন, তারপর হচ্ছে আপনার অনেক সময় ইউরেনিয়ামও পাওয়া যায়। তো এই যে খনিজ উপাদানগুলো পাওয়া যাচ্ছে, এই খনিজ উপাদানগুলো সমুদ্রের নিচ থেকে কারা উত্তোলন করতে পারবে এবং কিভাবে উত্তোলন করতে পারবে, কোন ওয়েতে উত্তোলন করতে হবে, সো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের ল অফ দ্য সি এর আলোচ্য বিষয়। Additionally, their duties concerning the protection of the marine environment from pollution and many other rights and obligations. সুতরাং পলিউশনটাও এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যে সমুদ্রটাকে ব্যবহার করব, আমরা কি যাচ্ছে তাই ভাবে ব্যবহার করব, নাকি আমরা এমন ভাবে ব্যবহার করব যাতে সমুদ্রের এই পরিবেশের কোনো ক্ষতি না হয়। কারণ আমাদেরকে কিন্তু এখন যতই দিন যাচ্ছে ততই আমরা দেখছি যে আমাদের অর্থনৈতিক এবং আমাদের যেই বাণিজ্যিক কার্যক্রমগুলো রয়েছে, এই অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমগুলোর মাধ্যমে কিন্তু আমরা পরিবেশের ক্ষতি করছি। এই ক্ষতিটা কতটুকু কম ভাবে করা যায় এবং আমরা আমাদের অর্থনীতিটাকে চালু রাখবো, আবার পরিবেশের ক্ষতিটা যতটুকু সম্ভব কম সেভাবে করব। তো এই বিষয়গুলো ল অফ দ্য সি এর আলোচ্য বিষয়, যেটা কিনা আমাদের সমুদ্রের সাথে রিলেটেড। কারণ আমরা দেখি অনেক বড় বড় কোম্পানি আছে, বিপি, শেল, তো অনেক সময় দেখা যায় যে তারা আহ, বিভিন্ন ভুলের কারণে তাদের যে অয়েল রিগ গুলো রয়েছে সমুদ্রের মধ্যে, যে অয়েল রিগ, অয়েল যে পাম্প গুলো আছে, সেই পাম্প গুলো থেকে কিন্তু কি অয়েল লিক হয়ে যায়, অনেক সময় অয়েল লিক হয়ে যায়। এবং একবার যদি অয়েল লিক হয় তাহলে কিন্তু কি হয়, সেই এলাকাটা সম্পূর্ণ তেলে মানে আচ্ছাদিত হয়ে যায় এবং সামুদ্রিক মাছ অনেক পরিমাণে কিন্তু সেখানে মারা যায় এবং সমুদ্রের পরিবেশটা ওভারঅল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতির পূরণটা কিভাবে করা যায়, কিংবা এই ক্ষতিটাকে কিভাবে রোধ করা যায়, এই ধরনের ঘটনা যেন না ঘটে, সেভাবে আমরা কিভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি আলোচনা করে। It is a body of international law that concerns the principles and rules by which public entities, especially states, interact in maritime matters. তার মানে কি, এটা আন্তর্জাতিক আইনেরই একটা অংশ, যেই অংশটা এই পাবলিক এন্টিটি মানে রাষ্ট্র,
এই রাষ্ট্র বিভিন্ন রকম মেরিটাইম ম্যাটার্স নিয়ে কিভাবে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে ডিল করবে, কিংবা এক রাষ্ট্র বিভিন্ন কোম্পানির সাথে ডিল করবে, কোম্পানির সাথে যখন তাদের বিভিন্ন আহ চুক্তিগুলো হবে সেই চুক্তিগুলো তারা কিভাবে পালন করবে, কিংবা একটা রাষ্ট্রের সাথে অপর রাষ্ট্রের এই আন্তর্জাতিক আহ সমুদ্র সীমানা নিয়ে তাদের সম্পর্কটা কেমন হবে, এই বিষয়গুলো কিন্তু এই ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর মধ্যে পড়ে। ইনক্লুডিং নেভিগেশনাল রাইটস, মানে চলাচলের যে অধিকারটা আছে, যে আমার জাহাজটা অন্য দেশের সমুদ্র সীমা দিয়ে কতটুকু পর্যন্ত যেতে পারবে, আমার কোন ধরনের জাহাজ ওখানে যেতে পারবে। যেমন জাহাজেরও তো বিভিন্ন রকম ধরন রয়েছে, যেমন কি আছে, কার্গো জাহাজ আছে, যুদ্ধ জাহাজ আছে, বা নেভি শিপস, তারপর আছে কি ফিশিং ট্রলার্স আছে। তো বিভিন্ন ধরনের কিন্তু সমুদ্রযান রয়েছে। এই সমুদ্রযানগুলো কোন ধরনের সমুদ্রযান কোন এলাকা দিয়ে যেতে পারবে কি পারবে না, এই সমস্ত বিষয় হচ্ছে আমাদের ল অফ দ্য সি এর আলোচ্য বিষয়। সি মিনারেল রাইটস, মিনারেল তো আমরা জানি যে যে খনিজ উপাদানগুলো, খনিজ উপাদান সমূহের যে অধিকারটা। অ্যান্ড কোস্টাল ওয়াটার জুরিসডিকশন, যে কোস্টাল ওয়াটার আমাদের কতটুকু, কতটুকু পর্যন্ত একটা দেশ তার নিজস্ব যে আইন কানুনটা রয়েছে সেই আইন কানুনটা অ্যাপ্লাই করতে পারবে, কতটুকু সমুদ্র সীমা পর্যন্ত, এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতেও আলোচনা করব। In contrast to maritime law and national law of the sea, the international law of the sea does not belong to the body of national law. International law of the sea কিন্তু ন্যাশনাল ল এর ডাইরেক্টলি এটার অংশ না, বাট ইনস্টেড রিপ্রেজেন্টেড আ টেরিটরি অ্যান্ড ইউজেজ ওরিয়েন্টেড ব্রাঞ্চ অফ পাবলিক ইন্টারন্যাশনাল ল। এটা পাবলিক ইন্টারন্যাশনাল ল এর অংশ, যা কিনা সরকার এবং এক সরকারের সাথে এক দেশের সাথে আরেক দেশের যে সম্পর্কটা আছে, মানে দেশীয় ভিত্তিতে যেই আন্তর্জাতিক আইনটা প্রচলিত আছে, সেই আইনের একটা বড় অংশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। The subject matter includes, on the one hand, the different maritime হিসাব spaces, করে না ক্লাস করতেছি zones, নতুন and boundaries, that is, পরিচিত থেকে the legal provisions which define and divide the oceans, the seabed, and the maritime airspace. তার মানে আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর সাবজেক্ট ম্যাটার গুলো কি কি, মানে কোন বিষয়টা আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর মধ্যে পড়ছে। প্রথমত আছে কি বিভিন্ন মেরিটাইম স্পেসেস, মানে সমুদ্র কিন্তু একদম একটা জোন না, সমুদ্রেরও কিন্তু বিভিন্ন রকম জোন আছে। এই জোনগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসটাতে আলোচনা করব, যে দেয়ার আর মেনি লেভেলস অফ অফ টেরিটরিজ ইন দ্য ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। যেমন ল্যান্ডের সাথে আমার দেশের যে ল্যান্ড আছে, মানে সমুদ্রের কিনার ঘেঁষে, একদম কিনার ঘেঁষে যে মাটিটা আছে, এই মাটি থেকে শুরু করে 12 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইলটা হচ্ছে সমুদ্রের জন্য দিক নির্ধারণ করার জন্য তারা একটা একটা মেজারমেন্ট করে, এই মেজারমেন্টটাকে বলা হয় নটিক্যাল মাইল, সামুদ্রিক মাইল আর কি। এই সামুদ্রিক মাইল অনুযায়ী 12 সামুদ্রিক মাইল পর্যন্ত টেরিটোরিয়াল সি। সেই 12 সামুদ্রিক মাইলের পরে আরো 12 সামুদ্রিক মাইল পর্যন্ত কন্টিগুয়াস জোন। তারপরে আসতেছে আপনার হাই সিজ। আবার সেই বেজ লাইন থেকে বা সমুদ্রের তীর থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আবার এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এখন প্রত্যেকটা জোনেরই কিন্তু পাওয়ার, রেসপন্সিবিলিটিস এগুলো সব আলাদা। সো এই জোনগুলা কি, এই জোনগুলো কোন দেশের কতটুকু পরিমাণ ক্ষমতা আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সেগুলো আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর একটা ইম্পর্টেন্ট পার্ট। দ্য সিবেড অ্যান্ড ম্যারিটাইম এয়ার স্পেস। তো ম্যারিটাইম এয়ার স্পেসটাও ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সমুদ্রের উপর দিয়ে যখন বিমান চলাচল করে, এখন কতটুকু পর্যন্ত জোনের উপর দিয়ে যে অন্য দেশের যে বিমানগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে স্পাই প্লেন যেগুলো আছে, বর্তমানে আমরা দেখি কি যে আমেরিকান যে স্পাই ড্রোন গুলো রয়েছে, সেই স্পাই ড্রোন কিন্তু কি করে বিভিন্ন দেশের এয়ার স্পেস যেটা আছে, দেশের রাষ্ট্রীয় যেই বায়ুমণ্ডল, সেই রাষ্ট্রীয় বায়ুমণ্ডলের ভিতরেও কিন্তু অনেক সময় চলে আসে। ইরানের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেখানে ইরান কিন্তু কি করেছে, আমেরিকান একটা ড্রোনকে তারা রকেট এর মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। তো এরকম কিন্তু ঘটনা ঘটেও, এবং এই যে কতটুকু পর্যন্ত একটা দেশের বিমান যেতে পারবে, এই এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এরও আলোচ্য বিষয়। On the other hand, the international law of the sea also contains the regimes concerning marine scientific research.
তো মেরিন সায়েন্টিফিক রিসার্চ যেগুলো আছে, কারণ সমুদ্র হচ্ছে কি পৃথিবীর তিন ভাগের আহ 3/2 অংশই হচ্ছে বেসিকলি সমুদ্র বা পানি দ্বারা বেষ্টিত আর কি। তো এত বড় একটা অংশ পৃথিবী, সেখানে তো সায়েন্টিফিক রিসার্চ আমাদের করতেই হবে। বলা হয়ে থাকে যে আহ, আমরা এখন পর্যন্ত সমুদ্রের 95 ভাগ অঞ্চলই আমরা ম্যাপ আউট করতে পারিনি, বা আমরা যেভাবে আমাদের আহ, যেমন আমরা যদি গুগলে সার্চ করি, গুগল ম্যাপস দেখি, সেখানে কিন্তু ল্যান্ড যেখানে যেখানে আছে বা ভূমি যেখানে আছে, সেখানে আমরা জুম ইন করলে কিন্তু দেখতে পারবো যে ওই জায়গাটাতে এক্স্যাক্টলি কি আছে। সেখানে রাস্তাঘাট আছে নাকি বাড়িঘর আছে নাকি কোনো কিছু মানে জঙ্গল আছে, যাই থাকুক না কেন, এটা কিন্তু আমাদের জানা যে কোথায় কোন জিনিসটা আছে। কিন্তু সমুদ্রের নিচে কোথায় কোন জিনিসটা আছে, ওখানকার ল্যান্ড কেমন, ওখানকার মানে ওখানে সব জায়গাগুলোতে কি ধরনের প্রাণী থাকে, সমস্ত কিছু কিন্তু এখনো সায়েন্টিস্টরা সম্পূর্ণভাবে ম্যাপ আউট করতে পারেনি। সুতরাং এখানে সায়েন্টিফিক রিসার্চের অনেক প্রয়োজনীয়তাও যেমন আছে, তেমনি সায়েন্টিফিক রিসার্চ কিন্তু হচ্ছে। তো ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এই সায়েন্টিফিক রিসার্চটাকে উৎসাহিত করে, কিন্তু এই সায়েন্টিফিক রিসার্চটা যেন পরিবেশের ক্ষতি করে না হয় সে ব্যাপারেও এমফাসিস প্রদান করে। বিকজ one of the main targets of the international law of the sea is the protection of the ocean and its resources. মানে ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর একটা মূল লক্ষ্যই হচ্ছে সমুদ্রকে রক্ষা করা এবং সমুদ্রের যে রিসোর্স গুলো রয়েছে, যেই জীবিত প্রাণীগুলো রয়েছে, যে মাছগুলো রয়েছে, তাদেরকে রক্ষা করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও যেন তাদেরকে ব্যবহার করতে পারে সে বিষয়টা নিশ্চিত করা। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ফাংশনস অফ দ্য ল অফ দ্য সি। ল অফ দ্য সি এর ফাংশন কি, মানে এর কার্যাবলীগুলো কি কি? দ্য ল অফ দ্য সি প্লেজ আ ডুয়াল রোল ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ল অফ দ্য সি দ্বৈত ভূমিকা পালন করে থাকে। ফার্স্ট, দ্য প্রাইমারি ফাংশন অফ international law of the sea involves the spatial distribution of jurisdiction of states. এখন রাষ্ট্র কিন্তু কোন রকম বাউন্ডারি ছাড়া ফাংশন করতে পারবে না বা কাজ করতে পারবে না। প্রত্যেক রাষ্ট্রের কিন্তু কি আছে, বাউন্ডারি আছে বা তার বর্ডার আছে। এখন ন্যাচারালি আমরা এই জিনিসটাই দেখতে পাই যে রাষ্ট্র যখন ল্যান্ডমাস গুলো নিয়ে তাদের বাউন্ডারিটা সেট করে ফেললো, তখন অবশ্যই সে চাবে যে সামুদ্রিক অঞ্চলেও তার একটা ক্ষমতা বা তার একটা আধিপত্য সেখানে বিরাজ করুক। আমরা সাউথ চায়না সিতে চায়না যে কাজটা করছে, এই যেভাবে তারা সমুদ্রে হস্তক্ষেপ করছে, অন্য দেশের সমুদ্রের অঞ্চলের উপরেও হস্তক্ষেপ করে তারা নিজেদের বলে দাবি করছে, এই কাজটা যে করছে, তো এই বিষয়টা থেকে কিন্তু আমরা দেখতে পাই যে রাষ্ট্রগুলো কিন্তু সবসময় চায় যে তাদের সামুদ্রিক অঞ্চলটা অখণ্ড থাকুক এবং সেখানে তাদের অধিকারটাই থাকুক। তাদের যে জাহাজগুলো, সেই জাহাজগুলো যেন তাদের দেশের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, সামুদ্রিক অঞ্চলগুলো রয়েছে, সেখানে যেন তাদের দেশের জাহাজগুলো বিনা বাধায় চলতে পারে এবং তাদের দেশের যেই ফিশিং বোটগুলো রয়েছে সেগুলো যেন বিনা বাধায় মাছ ধরতে পারে। তো এই যে প্রত্যেকটা দেশে এটা চাচ্ছে এবং প্রত্যেক দেশে চাচ্ছে অন্য দেশের যে অধিকারটা, সেই অধিকারটাকে হরণ করে নিতে। তার মানে কি এখানে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করছে। এই কনফ্লিক্টটাকে মিটিগেট করা এবং এটাকে ডিলিমিট করা যে না, তোমার অধিকার এতটুকু পর্যন্ত আর তোমার অধিকার এতটুকু পর্যন্ত, মানে প্রত্যেকটা দেশকেই স্পেসিফিকলি বলে দেওয়া যে তোমরা যদি নিজেরা সম্মত না হও যে হ্যাঁ আমি এতটুকু পর্যন্ত এরিয়া নিলাম আর তুমি এতটুকু পর্যন্ত সমুদ্রের এরিয়াটা ব্যবহার করো, ওইভাবে যদি তোমরা সম্মত না হও, তাহলে আমাদের এখানে রুলস রেগুলেশনস আছে, তোমরা আমাদের কাছে আসো, আসার পর আমরা এটাকে তোমাদের মাঝে ভাগ করে দিব। তো এটা ল অফ দ্য সি এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশন, যে সি বেড যেটা আছে মানে সমুদ্রের যে অংশটা আছে, সমুদ্রের অংশগুলোকে রাষ্ট্রের মাঝে ভাগ করে দেওয়া। And the same applies to the law of the sea. Law of the sea এর জন্য এটা applicable. The contemporary international law of the sea divides the ocean into multiple jurisdictional zones. অনেকগুলো jurisdictional জোনে কিন্তু ভাগ করে দেয়, such as internal water বা অভ্যন্তরীণ zone, territorial seas, and the contiguous zone, the exclusive economic zone or EEZ, archipelagic waters, and continental shelf and the high seas. তো এখানে অনেকগুলো জোনের নাম বলা আছে। প্রত্যেকটা জোন আপনারা এখন তো আপনাদের কাছে প্রত্যেকটাই নতুন মনে হবে, কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকটা জোন কাকে বলে এবং সেটার সীমানা কতটুকু এই বিষয়ে আলাদাভাবে আলোচনা করব।
In principle, the law of the sea provides the rights and obligations of a coastal state and third states according to these jurisdictional zones. এই যে জোনগুলোর কথা আমরা একটু আগে শুনলাম, এই জোনগুলো সংক্রান্ত যে রাইটস এন্ড লায়াবিলিটিসটা আছে, যে কোন জোনে কার অধিকার কতটুকু, কোন জোনে কে তার আইনটা ব্যবহার করতে পারবে, কোন জোনে কার জাহাজ ঢুকতে পারবে, তো এই যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো জোনাল ভিত্তিতে ভাগ করে দেওয়া আছে এবং এই জোনের উপরই ডিপেন্ড করে যে আইনটা কি বলছে। Consequently, the law seeks to coordinate the interest of individual state. আইন, আমাদের যে ল অফ দ্য সি রয়েছে, সেই আইনটা কি করে, বিভিন্ন দেশের যে নিজস্ব অধিকার আছে এবং যে নিজস্ব স্বার্থ আছে এই স্বার্থগুলোকেও দেখভাল কিন্তু করে এবং কোঅর্ডিনেট করে, মানে স্বার্থটাকে মিটমাট করে। ফর এক্সাম্পল, বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া, এই তিন দেশ কিন্তু দ্য ইন্ডিয়ান ওশান, যেটা আর কি ইন্ডিয়ান সাগর, তো ইন্ডিয়ান যে সাগরটা, ইন্ডিয়ান সাগরের মধ্যে এই তিনটা দেশ কিন্তু, আর অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল, স্পেসিফিকলি বলতে গেলে বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গলে কিন্তু তিনটা দেশেরই অধিকার আছে। মিয়ানমারেরও কিন্তু জোন আছে, আবার বাংলাদেশেরও জোন আছে, আবার ইন্ডিয়ারও জোন আছে, কিন্তু তাদের মধ্যে বিরোধ ছিল। এই তিনটা দেশের মধ্যেই অ্যাকচুয়ালি কোন রকম ডিলিমিট করা ছিল না যে কার কতটুকু জোন, কে কত কোন জোনের মধ্যে তার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো করতে পারবে বা ড্রিলিং করতে পারবে, ড্রিল করার মাধ্যমে তেল উত্তোলন করতে পারবে। তো তারপরে কি হলো, ইন্টারন্যাশনাল মেরিটাইম ল অনুযায়ী বা ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি অনুযায়ী কিন্তু এই তিনটা দেশই ট্রাইব্যুনালে গেল, ল অফ দ্য সি ট্রাইব্যুনাল, এবং সেই ট্রাইব্যুনালে গিয়ে তারা নিজেদের মধ্যে অ্যামিকেবলি একটা সলিউশন নিয়ে আসলো যে হ্যাঁ, বাংলাদেশের এতটুকু জোন, মিয়ানমারের এতটুকু জোন এবং ইন্ডিয়ার এতটুকু জোন, এখন হচ্ছে এই জোনটা একদম ফিক্সড এবং এই তিন দেশের মধ্যে এখন সমুদ্র সীমা সংক্রান্ত কোনো রকম বিরোধ নেই। সুতরাং আইনের একটা বড় টার্গেটই হচ্ছে কি, যে প্রত্যেকটা দেশের যে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ রয়েছে এবং তাদের যে স্বার্থ রয়েছে এই স্বার্থগুলো নিয়ে কোঅর্ডিনেট করা, কোঅর্ডিনেশনের মাধ্যমে স্বার্থগুলোর দেখভাল করা। This approach is sometimes called the zonal management approach. তো এই অ্যাপ্রোচটাকে জোনাল ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ নামেও অভিহিত করা হয়। Considering that the world is divided into sovereign states, the traditional role of the law of the sea will in no way lose its importance. তো যেহেতু বিভিন্ন রাষ্ট্র রয়েছে পৃথিবীতে এবং রাষ্ট্রগুলোর বিভিন্ন জোন রয়েছে, সামুদ্রিক জোন, সামুদ্রিক এরিয়া আছে, তো সেই ক্ষেত্রে ল অফ দ্য সি এর ইম্পর্টেন্স বা গুরুত্ব কিন্তু কোনোভাবেই কমবে না। যত আন্তর্জাতিক বাণিজ্য বাড়বে, ল অফ দ্য সি এর গুরুত্ব কিন্তু বাড়বে। আপনি যদি আন্তর্জাতিক ব্যবসায়ী হয়ে থাকেন, আপনাকে ল অফ দ্য সি জানতে হবে, কারণ আপনার পণ্যটা কিন্তু কিভাবে, বর্তমানে প্রায় ৮০% পণ্য, ৭০ থেকে ৮০% পণ্যই কিন্তু জাহাজে আমদানি রপ্তানি হচ্ছে। সুতরাং আমরা যে বিদেশ থেকে পণ্যগুলো আনি, আবার আমরা যে বিদেশে পণ্য রপ্তানি করি, এগুলোর বেশিরভাগই কিন্তু জাহাজের মাধ্যমে যাতায়াত করে। সুতরাং আমাদের ল অফ দ্য সি জানতে হবে এবং ল অফ দ্য সি সম্পর্কে একটা ভালো ধারণা যদি থাকে, আমরা বিভিন্ন রকম কমার্শিয়াল যে ডিসপিউট গুলো আছে সেই কমার্শিয়াল ডিসপিউট গুলো ভালোভাবে সমাধান করতে পারবো। সেকেন্ড, given that the ocean is one unit in a physical sense, the proper management of the oceans necessitates international cooperation between states. তো সমুদ্র কিন্তু অনেকটা বিশাল জঙ্গলের মতো। অ্যামাজন জঙ্গল যেটা আছে, এই অ্যামাজন জঙ্গলটা কিন্তু বেশিরভাগই ব্রাজিলে আছে, কিন্তু বলিভিয়াতে এবং তার আশেপাশের যে কিছু দেশ আছে, কলম্বিয়া, এই দেশগুলোতে কিন্তু অ্যামাজন জঙ্গলের কিছু অংশ পড়েছে। তো একটা জঙ্গল যেমন কোন রকম দেশের বর্ডার মানে না, তেমনি সমুদ্র কিন্তু কোনো দেশের বর্ডার মানে না। তার মানে হচ্ছে সমুদ্র একটাই, একটা মেইন ইউনিট। আমি যদি সমুদ্রের কোনো একটা অংশে পরিবেশের ক্ষতি করি, সেই ক্ষতিটা কিন্তু কোনো বর্ডার না মেনে অন্য দেশের সমুদ্রে গিয়েও ক্ষতি করবে। সুতরাং এখানে একটা কোঅপারেশন দরকার এবং এই কোঅপারেশনটাই ম্যানেজ করা হয় ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি এর মাধ্যমে। In general, the spatial scope of man-made jurisdictional zones does not always correspond to marine ecosystem. Marine ecosystem যেটা আছে, যেমন সমুদ্রের ডলফিন গুলো রয়েছে, সমুদ্রের ব্লু ওয়েলস বা নীলতিমি গুলো রয়েছে। এখন জাপান কিন্তু কি করে, জাপানে নীলতিমি খাওয়া হয়, নীলতিমির তেল ব্যবহার করে তারা অনেক কিছু করে, বিভিন্ন রকম আইটেম। তো তারা কিন্তু কি করে, নীলতিমি হচ্ছে বিপন্ন প্রায় একটি প্রাণী,
সমুদ্রে। তারপরেও জাপানিজ যে সি ভেসেল গুলো রয়েছে তারা কিন্তু কি করছে, যেহেতু সেখানে ইকোনমিক একটা ভ্যালু আছে, নীলতিমির দাম অনেক বেশি, তো সেক্ষেত্রে তারা কি করছে, সেখানে জাহাজ দিয়ে তিমিগুলোকে শিকার করছে। এখন শিকার যে করছে, পৃথিবীতে যদি তারা নীলতিমিগুলো শেষ করে দেয়, তার মানে কি নীলতিমি অন্য কোনো দেশেও আসলে পাওয়া যাবে না। কারণ তিমি তো আর এরকম কোনো প্রাণী না যে সে ভাববে যে না, জাপান এলাকায় যেহেতু আমাকে এরকম ধরা হচ্ছে, আমি অন্য অন্য দেশের বাউন্ডারিতে চলে যাই, আমাকে ওখানে আর ধরা হবে না। তো বিষয়টা এরকম যে প্রাণী এবং ন্যাচারাল রিসোর্স যেগুলো রয়েছে তারা কিন্তু কোনো দেশের বাউন্ডারি কিংবা কোনো দেশের স্পেসিফিক লটা বোঝে না। সুতরাং তাদেরকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এমন একটা আইন তৈরি করতে হবে যেটা সব দেশ মানবে। তাহলেই আমরা সেই প্রাণীগুলোকে বা সামুদ্রিক প্রাণীগুলোকে রক্ষা করতে পারবো। ইনফ্যাক্ট, several species, such as straddling and highly migratory species, do not respect artificial delimitation. তো আমি একটু আগে যা বলেছি এখানে তাই বলা হয়েছে, যে যেই স্পিসিগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেগুলো কিন্তু কোনো রকম বর্ডার মানে না। ফর এক্সাম্পল, আমাদের দেশে কিন্তু কি হয়, শীতকালে পরিযায়ী পাখিরা আসে না, অতিথি পাখি বলা হয় যেটা, অতিথি পাখিগুলো কিন্তু সুদূর সাইবেরিয়া, রাশিয়ার সেই ঠান্ডা অঞ্চলে থাকে গ্রীষ্মকালে। শীতকালে যখন সেখানে প্রচন্ড শীত, তখন তারা কিন্তু কি করে, তারা বাংলাদেশে বা এই বাংলাদেশের আশেপাশ অঞ্চলগুলোতে চলে আসে। এখন আমরা তখন কি করি, আমরা তখন সেগুলোকে শিকার করে বা ধরে ধরে খাই। তো এই কাজটা অবশ্যই ভালো না। কেন? কারণ হচ্ছে যদি এভাবে ধরে ধরে খেতে থাকে, তখন তারা কিন্তু আর এই এই এরিয়াতে আসবে না। আর যদি আসেও, দেখা যাবে এক সময় তাদের সংখ্যা কমতে 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 শেষ হয়ে যাবে, মানে ওই স্পিসিস গুলো যেগুলো রয়েছে সেগুলো আর থাকবে না। বিষয়টা এরকম যে আমরা যদি রেসপন্সিবল না হই এবং প্রত্যেকটা দেশ যদি একটা আইনের প্রতি শ্রদ্ধা না রাখে, তাহলে কিন্তু সেই স্পিসিস গুলো বাঁচবে না, কারণ তারা বিভিন্ন দেশের জোনের উপর দিয়ে যাওয়া আসা করে। The divergence between the law and nature is a serious deficiency in the traditional zonal management approach. তো জোনাল ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মধ্যে এখন পর্যন্ত কিন্তু কিছু ডেফিসিয়েন্সি বা কিছু শর্টকামিং রয়েছে, কিছু ল্যাকিংস আছে। এই ল্যাকিংস গুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। International cooperation is thus a prerequisite for conservation of marine living resources as well as biological diversity. সুতরাং ইন্টারন্যাশনাল কোঅপারেশন শুধু আইনের দিকে তাকালে চলবে না। আইন আমাদেরকে বলেছে যে আপনারা পরিবেশ রক্ষা করেন। এখন পরিবেশ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আইন তো কাউকে বাধ্য করতে পারে না, কোনো দেশকে বাধ্য করতে পারে না। কোনো দেশ যদি চায় যে না, আমি আইন যাই বলুক না কেন, আমি পরিবেশের ক্ষতি করবই, ফর এক্সাম্পল চায়না যেটা করছে বর্তমানে, তো সে যদি চায় তাহলে আন্তর্জাতিক কোনো পুলিশ ফোর্স নেই কিংবা ইউএন এর ফোর্স এরকম কোনো কাজ করে না যে না চায়নার বিরুদ্ধে কোনো রকম এমবার্গো দিবে কিংবা চায়নাকে শাস্তি প্রদান করবে। একটা রাষ্ট্রকে শাস্তি প্রদান করা কিন্তু আন্তর্জাতিক আইনের এখন পর্যন্ত কোনো কাজ না। আন্তর্জাতিক আইন কোনো শাস্তি প্রদান করে না এবং করতেও পারে না। এই শাস্তি প্রদানটা করতে হবে কাকে? অন্যান্য যে দেশগুলো রয়েছে, অন্যান্য দেশগুলো তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে কিংবা তাকে ইকোনমিক এমবার্গো দেওয়ার মাধ্যমে কিংবা তার পণ্যগুলো না কেনার মাধ্যমে তাকে শাস্তি প্রদান করতে পারে। তো এটা একটা পসিবিলিটি, এবং এর জন্যই দরকার কি ইন্টারন্যাশনাল কোঅপারেশন। একটা দেশ যদি আরেকটা দেশকে সহায়তা না করে, তাহলে কিন্তু এই কাজটা সম্ভব হবে না। Similarly, without international cooperation, the regulation of marine pollution would be less effective because pollution may spread beyond maritime boundaries. কিছুক্ষণ আগে আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে মেরিটাইম কিন্তু কোনো বাউন্ডারি নেই, আমরা সমুদ্রের উপর কিন্তু কোনো রকম ওয়াল দিতে পারি না। সমুদ্রে যদি আমরা কোনো রকম ওয়াল না দিতে পারি, সেক্ষেত্রে সমুদ্রের কোনো একটা অংশে যদি কোনো রকম বড় রকম বিপর্যয় হয়, অয়েল স্পিল হয়, সে তেল কিন্তু ভাসতে ভাসতে অন্য দেশের বাউন্ডারিতেও চলে যায়। Furthermore, a single state's regulation of industrial activities to prevent marine pollution would put that state's economy at a competitive disadvantage. তো কি একটা নির্দিষ্ট রাষ্ট্রের যে রুলস রেগুলেশনস গুলো রয়েছে বা তার যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেগুলো যদি সে এমন ভাবে রেগুলেট করে বা আইন দ্বারা নিয়ন্ত্রণ করে যার ফলে মেরিন পলিউশন না হয়, তাহলে প্রবলেম যেটা হবে যে তার দেশের সেই ইকোনমিক অ্যাক্টিভিটিটা একটু হলেও স্লো হবে। চায়না এই জায়গায় কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে না, অন্যান্য দেশগুলো কম্প্রোমাইজ করছে। এখন চায়না বলছে যে আমি যখন উন্নত ছিলাম না, অনুন্নত ছিলাম, তখন তো তোমাদের দেশগুলো কি করেছে, হেভি ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে
ডেভেলপড হয়ে গিয়েছে। এখন আমার ডেভেলপমেন্ট এর সময় এখন তো আমাকে বলতে পারবে না যে না না তোমার ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো পরিবেশের ক্ষতি করছে, কারণ তোমাদের আগের অ্যাক্টিভিটি গুলো তো পরিবেশের ক্ষতি করতো। চায়নার লজিকটা হচ্ছে এটা। বাট যাই হোক, বিষয়টা হচ্ছে এটা যে আমরা এখন এমন একটা পর্যায়ে চলে আসছি যে ইকোনমিক অ্যাক্টিভিটি আমাদেরকে যদি চালু রাখতে হয় কিংবা আমরা যদি ইকোনমিকলি ডেভেলপড হতে চাই খুব ফাস্ট, তাহলে আমাদেরকে পরিবেশের ক্ষতি করে কাজ করতে হচ্ছে। এখন পরিবেশের ক্ষতিটা কমিয়ে কিভাবে আমাদের ইকোনমিকে চালু রাখা যায়, এটাই হচ্ছে সায়েন্টিস্টদের জন্য একটা বড় চ্যালেঞ্জ টুডে। International cooperation is also needed in marine scientific research due to highly complex nature of the ocean. সমুদ্রের তো বেশিরভাগ আহ, জীববৈচিত্র্য সম্পর্কে আমরা এখন পর্যন্ত জানি না। সমুদ্রের নিচে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় কোথায় কি আছে সমস্তটা কিন্তু আমাদের এখনো জানা নেই, এখনো আমাদের অজানা। তো সেই ক্ষেত্রে সায়েন্টিফিক রিসার্চের প্রয়োজন, এবং এই সায়েন্টিফিক রিসার্চ করতে গেলে বিভিন্ন দেশের সহায়তাও লাগবে। কারণ কোনো দেশ যদি বলে যে না আমার অঞ্চলে কোনো রকম রিসার্চ করা যাবে না, তাহলে সায়েন্টিফিক রিসার্চটা ওই জায়গায় আলটিমেটলি করা সম্ভব হলো না, এবং সম্ভব না হওয়ার ফলে ডাটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। সুতরাং ডাটা যদি আমাদের কমপ্লিট করতে হয়, রিসার্চ যদি ভালোভাবে করতে হয়, প্রত্যেকটা দেশকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং এটাকে সমর্থন করতে হবে। The law of the sea provides a legal framework for ensuring international cooperation in marine affairs, thereby safeguarding the common interest of the international community as a whole. মানে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু কমন ইন্টারেস্ট যেটা আছে, যে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমুদ্রকে রক্ষা করতে হবে। এই যে টার্গেট যেটা আছে, এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কিন্তু ল অফ দ্য সি কাজ করে থাকে এবং একটা লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে থাকে, মানে একটা আইনগত কাঠামো দিয়ে থাকে, যে আইনটা ফলো করলে আমরা আশা করতে পারি যে আমরা সমুদ্রটাকে রক্ষা করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের লেকচারের প্রথম অংশের সমাপ্ত, যে এখানে আমরা আলোচনা করলাম কি মূলত ল অফ দ্য সি কাকে বলে, ল অফ দ্য সি এর ফাংশন গুলো কি কি, এবং এর মধ্যে বেসিকলি কোন কোন বিষয়গুলো রয়েছে। সো এটা গেল আমাদের ল অফ দ্য সি এর প্রথম পার্ট। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে আমাদের এই এই প্রথম অংশটার উপরে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু এটা স্যার অ্যাটেন্ড করছি ক্লাসে, একটা সমস্যা আছে। অত মধ্যে বুঝতে পারি না, কিন্তু বাকি যতটুকু শুনছি ইনশাল্লাহ বুঝতে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। আপনি যদি প্রথম অংশটা মিস করে যান, আমাদের রেকর্ডিং হচ্ছে, তো ক্লাসটা শেষ হওয়ার পর 10 মিনিটের মধ্যে রেকর্ডিংটা অ্যাভেলেবল হয়ে যায়। তখন আপনি আবার জি স্যার। প্লেতে ক্লিক করে তখন রেকর্ডিংটা শুরুর অংশটা শুনতে পারবেন। সুতরাং আপনি যদি কোনোভাবে জি শুরুর অংশটা মিসও করে ফেলেন, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা আমাদের দ্বিতীয় অংশটা নিয়ে আলোচনা করি। আমাদের দ্বিতীয় পার্টটা হচ্ছে সাম কি টার্মস অফ দ্য ল অফ দ্য সি। ল অফ দ্য সি এর কিছু কি টার্মস বা কোনো কি যে কিছু ওয়ার্ডস রয়েছে, এই কি ওয়ার্ডস গুলো নিয়ে আমরা কিছুটা জানবো। লেটস বিগিন। Law of the sea is a body of customs, treaties, and international agreements by which states maintain order, productivity, and peaceful relations on the sea. তো ল অফ দ্য সি কি? কিছু কাস্টমের এবং কিছু ট্রিটি এবং কিছু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট বা আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক কিছু সম্মতি। এই আন্তর্জাতিক চুক্তি, সম্মতি, আন্তর্জাতিক কিছু ট্রিটিস, কিছু কাস্টমারি রুলস, এগুলোর সমন্বয়ে কিন্তু ল অফ দ্য সি গঠিত হয়েছে। এবং এই ল অফ দ্য সি এর মাধ্যমে একটা রাষ্ট্র কি করে? একটা রাষ্ট্র ইট মেনটেইনস অর্ডার, মানে যে নিয়ম শৃঙ্খলাটাকে মেনটেন করে। প্রোডাক্টিভিটি মানে ওই সমুদ্রের অঞ্চলটা থেকে কিভাবে রিসোর্স যেগুলো রয়েছে, লিভিং হোক নন লিভিং হোক, সমুদ্রের মাছ হোক কিংবা সমুদ্রের নিচ থেকে তেল হোক, যেটাই হোক সেটা কিভাবে উত্তোলন করবে, এই জিনিসটা মেনটেন করে। অ্যান্ড পিসফুল রিলেশনস অন দ্য সি, মানে অন্যান্য দেশের সাথে যে পিসফুল রিলেশনশিপটা কিভাবে সে মেনটেন করবে, যে না আমার দায়িত্ব এবং আমার অধিকার এতটুকু, তোমার দায়িত্ব এবং তোমার অধিকার অতটুকু। ওই যে মেনটেনেন্স অফ দ্য রিলেশনশিপ উইথ আদার স্টেট,
এই কাজটাও কিন্তু ল অফ দ্য সি এর মাধ্যমে বিভিন্ন দেশ করে থাকে রিগার্ডিং সি, মানে সমুদ্র যেখানে রিলেটেড সেই জায়গাতেই কিন্তু ল অফ দ্য সি এর কাজ। সো কোস্ট মানে হচ্ছে কোস্ট ইজ দ্য ল্যান্ড বিসাইড অর নিয়ার টু দ্য সি, মানে সমুদ্রের পাড় যাকে আমরা বলি, এই সমুদ্রের পাড়টাকে আমরা বলছি কোস্ট। বেজ লাইন, বেজ লাইন ইজ দ্য লাইন দ্যাট বর্ডার্স দ্য সি অ্যান্ড দ্য ল্যান্ড অর কন্টিনেন্ট। সো বেজ লাইন বলতে আমরা বুঝবো যে একদম সমুদ্রে যখন ভাটা হয়, ভাটার সময় যখন সমুদ্রের পানিটা নিচে নেমে যায়, সে নিচে নেমে গিয়ে যেই পর্যায়ে যায় সেই জায়গাটা থেকে শুরু হবে বেজ লাইন, মানে ভাটার যে লাইনটা পর্যন্ত ল্যান্ড দেখা যাচ্ছে, মানে যতটুকু পর্যন্ত সমুদ্র রিসিড করে বা সরে আসে সেই ল্যান্ড এর পয়েন্টটাই হচ্ছে বেজ লাইন। কোস্টাল স্টেট, কোস্টাল স্টেট ইজ a state which possess the sea. It is from which the sea begins. কোস্টাল স্টেট মানে হচ্ছে কি, যে দেশের সাথে সি এর কানেকশন রয়েছে। যেমন বাংলাদেশ কি একটা কোস্টাল স্টেট, অবভিয়াসলি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কি আছে, বঙ্গোপসাগর রয়েছে। তেমনি মিয়ানমারও কোস্টাল স্টেট, তেমনি ইন্ডিয়াও কোস্টাল স্টেট রিগার্ডিং দোজ ইন্ডিভিজুয়াল সিজ। যেই সমুদ্রের অংশটার সাথে তার কানেকশন রয়েছে সেই সমুদ্রের জন্য সে হচ্ছে কি কোস্টাল স্টেট। নাও ইন্টারনাল ওয়াটার্স, ইন্টারনাল ওয়াটার বা অভ্যন্তরীণ জলভাগ এর মানে কি? This means the waters on the landward side of the baseline of the territorial sea. Baseline এর ভিতরে যদি কোনো রকম আহ, আহ, কি বলে এটা, যদি হ্রদ হতে পারে, নদী হতে পারে, পুকুর হতে পারে, যাই থাকুক না কেন, মানে আমার ল্যান্ডের ভিতরে যদি কোনো জায়গা থাকে, কোনো নদী থাকে, কিংবা কোনো রকম সমুদ্রের অংশও থাকতে পারে। এমনও হতে পারে যে আমার সমুদ্রের পানিটা, যেহেতু আমার ল্যান্ডটা নিচু, বেশ অনেকটা জায়গার জুড়ে ভিতরে গিয়ে একটা লেকের মতো ক্রিয়েট করেছে। এখন ওই লেকটাকে আমরা কি বলবো? ইন্টারনাল ওয়াটার্স বলবো। সামারিলি অল ওয়াটার্স আর উইদিন দ্য টেরিটরি অফ এ কোস্টাল স্টেট সেফ ফর দ্য সি, মানে অন্যান্য সমুদ্র ছাড়া অন্যান্য নদী, খাল, বিল যাই আছে সেগুলোকে আমরা ইন্টারনাল ওয়াটার্স বলতে পারি। সিবেড, সিবেড হচ্ছে ইট ইজ দ্য ফ্লোর অফ দ্য সি, মানে সিবেডটা হচ্ছে কি সমুদ্রের উপরের অংশ, মানে যে অংশটার মধ্যে জাহাজ এবং নৌকা চলাচল করে সেটাকে আমরা বলি সিবেড। ইট ইজ দ্য গ্রাউন্ড আন্ডার দ্য সি। ওয়েল অ্যাকচুয়ালি সিটা তো হচ্ছে উপরের অংশ, সরি, সিবেডটা হচ্ছে সমুদ্রের নিচের যে মাটিটা, সেটাকে আমরা সিবেড বলি। এয়ার স্পেস, এয়ার স্পেস ইজ দ্য পার্ট অফ দ্য স্কাই ওয়ার প্লেনস ফ্লাই, মানে এয়ার স্পেসটা হচ্ছে কি, বায়ুমণ্ডলটাকে আমরা আমরা এয়ার স্পেস বলবো। ইউজুয়ালি ইট ইজ আন্ডার দ্য লিগাল কন্ট্রোল অফ দ্য স্টেট বিলো ইট, মানে যেই রাষ্ট্রের উপরে আকাশটা আছে সেই রাষ্ট্রের কন্ট্রোলে কিন্তু সেই এয়ার স্পেসটা থাকে। অন্য রাষ্ট্র অনুমতি ছাড়া এয়ার স্পেসে প্রবেশ করতে পারবে না। সাবসয়েল, subsoil is the layer of soil between the surface of the ground and the hard rock underneath it. The soil lying immediately under the surface soil. তো সিবেডের নিচের যে অংশটা আছে সেটাকে আমরা বলবো সাবসয়েল। মানে প্রথমে সমুদ্রে গেল পানি, মানে সমুদ্রের উপরে হচ্ছে পানি, পানির নিচে হচ্ছে কি সিবেড, সিবেডের নিচে হচ্ছে সাবসয়েল, আর তার নিচে হচ্ছে কি, তার নিচে হচ্ছে রক, হার্ড রক বা পাথর থাকে তার নিচে। পাথরের নিচে থাকে কি আলটিমেটলি বিভিন্ন ন্যাচারাল রিসোর্স গুলো। সো নাও লেটস লুক এট সাম গভর্নিং লজ। কি কি আইন রয়েছে ল অফ দ্য সি এর জন্য, কি কি আন্তর্জাতিক আইনগুলো রয়েছে? সো দেয়ার আর 5 মেজর কনভেনশনস ডাইরেক্টলি গভর্নিং ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি। পাঁচটা মেজর কনভেনশন আছে। The Convention on the High Seas, 1958, the Convention on the Territorial Sea and Contiguous Zone, 1958, Convention on the Continental Shelf, 1958, Convention on Fishing and Conservation of Living Resources of the High Seas, 1958, and lastly, the United Nations Convention on the Law of the Sea or UN Clause, 1982. এর মধ্যে চারটাই কিন্তু আমরা দেখছি কি, চারটাই 1958 সালে হয়েছে। মানে 1958 মানে কি 1950 থেকে 60-এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি রাষ্ট্রগুলো বিভিন্ন উন্নত যেই টেকনোলজি গুলো তখন ডেভেলপড হয়েছিল, সেই উন্নত টেকনোলজির ফলে কিন্তু জাহাজগুলো অনেক দূর যেতে পারতো এবং অনেক বেশি পরিমাণে পণ্য বহন করতে পারতো, পণ্যগুলো বহন করতে পারতো, এবং পাশাপাশি যুদ্ধ জাহাজের যে টেকনোলজিটা আছে সেটাও অনেক ডেভেলপড হয়েছিল।
এবং এই যুদ্ধজাহাজের টেকনোলজি ডেভেলপড হওয়ার কারণেই বিভিন্ন রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের উপর, অন্য রাষ্ট্রের যে সি টেরিটরিটা আছে তার উপর হস্তক্ষেপ করা শুরু করলো, যে আমার পাওয়ার বেশি, আমি এখানে হস্তক্ষেপ করব। এবং তার ফলেই কনফ্লিক্ট অ্যারাইজ করলো, এবং বিভিন্ন দেশগুলো একসাথে এসে তারা ডিসাইড করলো যে না, আমরা এই যে সমুদ্রটা আছে এই সমুদ্র সংক্রান্ত আইনগুলো প্রণয়ন করি। এই জন্য 1958 সালে অনেকগুলো সমুদ্র সংক্রান্ত আন্তর্জাতিক আইন রচিত হয়েছে, এবং লাস্টলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান রচিত হয়েছে 1982 সালে। সো নাও লেটস লুক এট দ্য জোনস অফ দ্য সি। সি এর যে জোন গুলো রয়েছে, এই পিকচারটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ দিস পিকচার অ্যাকচুয়ালি ডিফাইন্স দ্য জোনস, দ্য ডিফারেন্ট জোনস অফ দ্য সি। এখানে দেখবেন একটার সাথে আরেকটার কিন্তু কানেকশন আছে। যেমন ল্যান্ড, এটা হচ্ছে কি জমি, এর এর ভিতর দিকে আরো অনেক ল্যান্ড আছে, সেখানে মানুষজন থাকে। বেজ লাইনটা হচ্ছে যখন ভাটা হয় এখানে, যখন ভাটাটা হবে, এই ভাটা হওয়ার সময় যেই পয়েন্টটা পর্যন্ত পানিটা যায় সেটাই হচ্ছে বেজ লাইন। এই বেজ লাইন থেকেই মূলত অন্যান্য জোনগুলোকে মাপা হচ্ছে। বেজ লাইন থেকে দেখবেন এই যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্ন, এই বেজ লাইন থেকে মাপা হচ্ছে। প্রত্যেকটা জোনই কিন্তু আলটিমেটলি বেজ লাইন থেকে মাপা হয়। ন্যাশনাল এয়ার স্পেসটা হচ্ছে একদম ল্যান্ড পর্যন্ত, মানে আমার জাতীয় এয়ার স্পেস, সেটা টেরিটোরিয়াল সি এর উপরে যায়। তো এই বেজ লাইন থেকে আমরা দেখবো যে 12 নটিক্যাল মাইল পর্যন্ত আছে কি টেরিটোরিয়াল সি। এখানে সবচেয়ে বেশি পাওয়ার, মানে একটা দেশের আইন কানুন অ্যাপ্লিকেশন করার সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে কি টেরিটোরিয়াল সি এর মধ্যে, যা কিনা বেজ লাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। সে 12 নটিক্যাল মাইলের পরে আরো 12 নটিক্যাল মাইল পর্যন্ত আছে কি কন্টিগুয়াস জোন। এই 24 নটিক্যাল মাইল সম্পূর্ণটাকে বলা হয় কি কন্টিগুয়াস জোন। এই কন্টিগুয়াস জোনের মধ্যে কিছু কিছু আইন সে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বেজলাইন থেকে ধরে 200 নটিক্যাল মাইল পর্যন্ত আছে কি এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা হচ্ছে কি আমার ইকোনমিক অ্যাক্টিভিটি করার জন্য, আমার আইনটা সরাসরি আমি অ্যাপ্লাই করতে পারবো না, কিন্তু এখানে আমি কিন্তু অয়েল ড্রিলিং করতে পারবো এবং আমি ন্যাচারাল রিসোর্স গুলো আহরণ করতে পারবো। এই 200 নটিক্যাল মাইলের পরে হচ্ছে হাই সিজ, এটা হচ্ছে সবার অধিকার। এখানে কারো কোনো স্পেসিফিক অধিকার নেই, এখানে সায়েন্টিফিক রিসার্চ করা যাবে এবং অন্যান্য ধরনের ফিলান্থ্রফিক কাজ করা যাবে, বা পরিবহন করা যাবে, কিংবা আমার যুদ্ধ জাহাজ এখানে চলতে পারবে, কিন্তু কারো কোনো ক্ষতি আমি এখানে এসে করতে পারবো না। এই হাই সিজটাই হচ্ছে এমন একটা জোন যেখানে কোনো দেশের আইনই অ্যাপ্লাই হয় না, শুধু ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লাই হবে। আর নিচে যদি যাই, বেজলাইনের নিচে মাটিটার দিকে যদি তাকাই, আমরা দেখবো টেরিটোরিয়াল সি এর যে 12 নটিক্যাল মাইল, তারপর থেকে শুরু হচ্ছে কন্টিনেন্টাল শেলফ। এবং কন্টিনেন্টাল শেলফ গিয়েছে একদম 200 নটিক্যাল মাইলেরও পরে, যেখানে সমুদ্রটা আরো ঢালু হয়ে যায়। ঢালু হয়ে যখন একটা হিউজ একটা স্লোপ গেল, এই স্লোপের পরে হচ্ছে দ্য ডিপ সি। আর এই যে নিচের যে অংশটা, মাটিটা, এটাকে আমরা বলছি সি বেড। সি বেড বলছি আমরা এটাকে। সো এগুলো হচ্ছে জোন। আর উপরে তো হচ্ছে আউটার স্পেস, স্পেসের জন্য। আর ন্যাশনাল এয়ার স্পেস হচ্ছে টেরিটোরিয়াল সি এর পর্যন্ত, বা 12 নটিক্যাল মাইল পর্যন্ত, বেজলাইন থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত ন্যাশনাল এয়ার স্পেস। আর তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার স্পেস। এখানে অন্য দেশের বিমান যাতায়াত করতে পারবে, চলাচল করতে পারবে, দেশ থেকে কোনো রকম অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু 12 নটিক্যাল মাইলের ভিতরে যদি কোনো প্লেন ঢুকে যায়, তাহলে এই দেশ, মানে এই দেশের কাছ থেকে অনুমতি নিয়েই ঢুকতে হবে, না নিয়ে ঢুকলে সেটা একটা হস্তক্ষেপ বলে ধরে নেওয়া যাবে। ওকে, সো এই জোনগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করি। টেরিটোরিয়াল সি, ইট ইজ দ্য জোন ইন দ্য সি উইচ রেঞ্জেস আপ টু 12 নটিক্যাল মাইলস অর 22 কিলোমিটার ফ্রম দ্য বেসলাইন। 12 নটিক্যাল মাইল হচ্ছে কি আমাদের ল্যান্ড হিসাব করতে গেলে 22 কিলোমিটার। 22 কিলোমিটারের সমান হচ্ছে 12 নটিক্যাল মাইল। সো বেসলাইন থেকে 12 নটিক্যাল মাইল হচ্ছে কি টেরিটোরিয়াল সি। ইট ইজ অলসো নোন এজ দ্য মেরিটাইম বেল্ট অর টেরিটোরিয়াল ওয়াটার্স। এটাকে মেরিটাইম বেল্টও বলে, আবার টেরিটোরিয়াল ওয়াটার্সও বলা হয়ে থাকে। It is under the sovereign jurisdiction of the coastal state. কোস্টাল স্টেট যেটা আছে, মানে যেই দেশের সাথে ওই টেরিটোরিয়াল জোনটা আছে, সেই দেশের সভরেন কন্ট্রোল, মানে সেই দেশ চাইলে তার যত আইন আছে সমস্ত আইনই এখানে অ্যাপ্লাই করবে। The coastal state has a right to make laws and regulations on the use of territorial sea. Territorial sea কিভাবে ব্যবহার হবে, এই সমস্ত বিষয়ে আইন কানুন কোস্টাল স্টেট কিন্তু তৈরি করবে। It has to allow innocent passage as required by the 1982 convention. 1982 যে ইউএন ক্লজটা আছে, এই ইউএন ক্লজ কিন্তু বলেছে অন্য দেশের জাহাজ ইনোসেন্ট প্যাসেজ
এই জায়গায় পাবে। মানে ইন্ডিয়ার একটা জাহাজ বাংলাদেশের টেরিটোরিয়াল সি দিয়ে যেতে পারে, তবে সেটা ইনোসেন্ট হতে হবে, কোনো রকম স্পাই অ্যাক্টিভিটি কিংবা কোনো রকম ফিশিং অ্যাক্টিভিটি এগুলো করতে পারবে না। সে জাস্ট আমাদের টেরিটোরিয়াল যে ওয়াটারটা আছে এটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। Whereby innocent passage means is a passage that is not prejudicial to the peace, good order, or security of the coastal state. মানে বাংলাদেশ যদি কোস্টাল স্টেট হয়, বাংলাদেশের শান্তি, বাংলাদেশের যে অর্ডার রয়েছে, সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি শান্তি এগুলো কোনো কিছু ভঙ্গ করে ইনোসেন্ট প্যাসেজ ব্যবহার করা যাবে না। যদি ভঙ্গ করে তাহলে সেটাকে আর ইনোসেন্ট বলা যাবে না। And which has been given in Article 19 of the 1982 Convention. 1982 সালের যেই ইউএন কনভেনশনটা আছে, ইউএন ক্লজ আমরা সংক্ষেপে যাকে বলি, তার আর্টিকেল 19 এটা বিস্তারিতভাবে বলা আছে। Innocent passage has to be consistent with the 1982 Convention as well as other rules of international law এর অন্যান্য আইনের পাশাপাশি আমাদের এই কনভেনশনটাকে ফলো করে ইনোসেন্ট প্যাসেজ ব্যবহার করতে হবে। Now let's talk about worship. Worship is important because worship যখনই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, আমরা আন্তর্জাতিক খবর দেখলেই কিন্তু অনেক সময় চোখে পড়ে যে ইন্ডিয়া কি হয়েছিল রিসেন্টলি, আমেরিকান একটা ওয়ারশিপ ইন্ডিয়ান টেরিটোরিয়াল জোনের ভিতর দিয়ে গিয়েছে। এখন ইন্ডিয়া তখন একটু একটু টেনশনে ছিল যে কি ব্যাপার, আমেরিকান ওয়ারশিপ, আমেরিকান ওয়ার ফ্লিট এগুলো আমাদের জোন দিয়ে কেন যাচ্ছে, আমরা তো ভয় পাচ্ছি। তো এরকম একটা নিউজ কিন্তু এসেছিল। তেমনি চাইনিজ ওয়ারশিপও কিন্তু কি করে, তাইওয়ান এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে তার আশেপাশের দেশগুলো, সেই দেশগুলোর যে টেরিটোরিয়াল সি রয়েছে সেখান দিয়ে তারা যায়, তাদের জাহাজ যায়। এখন তারা বলে যে এটা হচ্ছে ইনোসেন্ট প্যাসেজ, যে আমরা এখানে কোন রকম কি করছি না, কোনো ধরনের মিলিটারি অ্যাক্টিভিটি কিন্তু করছি না। বাট তারপরেও এগুলো ইন্টিমিডেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো অন্যান্য দেশকে, মানে যে দেশের লাইনের দিয়ে যায় সেই দেশকে অনেকটা ইন্টিমিডেটও করা হয়। So warships are ships that belong to the armed forces of a state bearing the external marks distinguishing such ships of its nationality, under the command of an officer duly commissioned by the government of the state and whose name appears in the appropriate service list or its equivalent, and manned by a crew which is under regular armed forces discipline. এখানে ওয়ারশিপের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, কারণ এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে ওয়ারশিপটা কোনটা আর পাইরেট শিপ কোনটা। পাইরেট শিপ হচ্ছে কি, একটা দেশ থেকে আসতে পারে কিন্তু সেটা সেই দেশের আর্মি বা নেভির অংশ না। ওয়ারশিপ হচ্ছে কি, একটা দেশের নেভির অংশ এবং সেই দেশের পতাকা বহনকারী একটা জাহাজ, যার নাবিকরা কিন্তু কি সেই দেশের আর্মড ফোর্সেস অর নেভির সদস্য। Warships entered the territorial sea has to abide to the regulations set by the coastal state. If they default, a coastal state has a right to restrict its landing. সো ওয়ারশিপ যখন টেরিটোরিয়াল সিতে ঢুকবে তখন কিন্তু কি করতে হবে, টেরিটোরিয়াল সি এর ভিতরে যত আইন কানুনগুলো রয়েছে, কোস্টাল স্টেট যে আইন কানুনগুলো সেখানে অ্যাপ্লাই করার জন্য আইন তৈরি করেছে, সে আইনগুলো অবশ্যই ওয়ারশিপকে মানতে হবে। ওয়ারশিপ যদি না মানে তাহলে কোস্টাল স্টেটের অধিকার আছে তাদেরকে সেই অঞ্চল থেকে বের করে দেওয়ার। Now let's talk about criminal jurisdiction of a coastal state. Coastal state এর criminal jurisdiction কতটুকু পর্যন্ত ব্যবহার করা যাবে? The criminal jurisdiction of the coastal state should not be exercised on board a foreign ship passing through the territorial sea to arrest any person or to conduct any investigation in connection with any crime committed on board the ship during its passage. তার মানে ক্রিমিনাল জুরিসডিকশন, কোস্টাল স্টেটের যে ক্রিমিনাল জুরিসডিকশনটা আছে এটা ফরেন শিপে ব্যবহার করা যাবে না, যেটা টেরিটোরিয়াল সি দিয়ে জাস্ট পাস করছে, মানে সেখানে নেই, সেখানে কোনো রকম নোংর ফেলেনি, কোনো কিছুই হয়নি, জাস্ট এখান দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো ক্রিমিনাল জুরিসডিকশন ব্যবহার করা যাবে না যদি না তারা কোনো অপরাধ করে। অপরাধ করলে করা যাবে, এবং কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে পারে যদি সেই জাহাজের যে ক্যাপ্টেন আছে সেই ক্যাপ্টেন তাদেরকে অ্যারেস্ট করার জন্য রিকোয়েস্ট করে যে যে আমাদের এখানে একটা অপরাধ হয়েছে, আপনারা এসে এই ব্যক্তিকে অ্যারেস্ট করুন। তো সেই ক্ষেত্রে ওই দেশ অ্যারেস্ট করতে পারবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে ইন জেনারেল সেন্স অ্যারেস্ট করতে পারবে না। Article 27 of the 1982 Convention. The coastal state may exercise its criminal jurisdiction over a foreign ship if there are these circumstances. And এই circumstances গুলো এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করব,
এই সার্কামস্ট্যান্সেস গুলো যদি থাকে তাহলে আবার ক্রিমিনাল জুরিসডিকশন ব্যবহার করা যায়। ইফ দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য ক্রাইম এক্সটেন্ড টু দ্য কোস্টাল স্টেট, মানে যে অপরাধটা জাহাজের মধ্যে হয়েছে, মানে যে জাহাজটা পাস করছিল সেই জাহাজের মধ্যে যে অপরাধটা হয়েছে সেটার এফেক্টটা যদি কোস্টাল স্টেটের মধ্যে গিয়েও পড়ে, এরকম যদি কোনো অপরাধ হয়। ফর এক্সাম্পল, এমন যদি হয় যে বাংলাদেশের একটা ফিশিং ট্রলার বাংলাদেশের টেরিটোরিয়াল সি এর মধ্যে মাছ ধরছিল, এখন রাতের বেলা হয়তো অত বেশি লাইটিং ছিল না, কিংবা সমুদ্র উত্তাল ছিল, উত্তাল সমুদ্রের মধ্যে ইন্ডিয়ান একটা জাহাজ, যাত্রীবাহী জাহাজ কিংবা হোক কিংবা কার্গোবাহী ইন্ডিয়ান একটা জাহাজ, সেই জাহাজ না বুঝে নিজের গাফিলতির কারণে সেই ট্রলারটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেললো এবং অনেক মাঝি মারা গেল। তার মানে কি, বাংলাদেশে সে মাঝিরা যেহেতু মারা গিয়েছে তার এফেক্টটা কিন্তু বাংলাদেশের ল্যান্ডে গিয়ে পড়ছে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের নেভি কিন্তু কি করতে পারে, বা বাংলাদেশের কোস্ট গার্ড কিন্তু কি করতে পারে, তারা সেই শিপটাকে অ্যারেস্ট করতে পারবে, তার ক্রিমিনাল জুরিসডিকশন কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। Then, if the crime is of a kind to disturb the peace of the country or the good order of the territorial sea, so দেশের শান্তি, দেশের নিরাপত্তা যদি বিঘ্নিত হয় অন্য দেশের জাহাজের মাধ্যমে, তাহলে সেই দেশের জাহাজকে অ্যারেস্ট করতে পারবে। If the assistance of the local authorities has been requested by the master of the ship or by a diplomatic agent or consular officer of the flag state, মানে ফ্ল্যাগ স্টেটের যদি ডিপ্লোম্যাট বা ফ্ল্যাগ স্টেটের যে অ্যাম্বাসাডর আছেন, অ্যাম্বাসাডর যদি বলেন যে না না আপনারা এই জাহাজটাকে অ্যারেস্ট করুন কিংবা এই জাহাজের যে অপরাধটা হয়েছে সে অপরাধটাকে আমলে নেন, সেক্ষেত্রে পারবে। আবার যদি সেই জাহাজের ক্যাপ্টেনও রিকোয়েস্ট করে টেরিটোরিয়াল সি কে যে না আপনারা এসে এই অপরাধটার একটা বিহিত করেন, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের ক্রিমিনাল জুরিসডিকশন এখানে ব্যবহার করতে পারবে। If such measures are necessary for the suppression of illicit traffic in narcotic drugs or psychotropic substances, হ্যাঁ এরকম যদি হয় যে সেই জাহাজটা আমাদের এখান দিয়ে যাচ্ছে, ফর এক্সাম্পল এমন যদি হয় যে মিয়ানমার থেকে ড্রাগ উৎপাদিত হয়েছে, এখন সেই ড্রাগটা বাংলাদেশের কোস্টাল সি ধরে গিয়ে ইন্ডিয়াতে পাচার হচ্ছে, এবং আমরা জানি বাংলাদেশের কোস্ট গার্ড জানে যে এই জাহাজটাতে ড্রাগস আছে, এখন আমাদের দায়িত্ব কি? অনেকে বলতে পারে যে না বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মধ্য দিয়ে জাহাজটা যাচ্ছে, বাংলাদেশের যে টেরিটোরিয়াল সি আছে তার উপর দিয়ে জাহাজটা যাচ্ছে এটা ঠিক, কিন্তু বাংলাদেশে তো আর ওদের মেইন ডেস্টিনেশন না, ওদের ডেস্টিনেশন হচ্ছে অন্য দেশ। সুতরাং আমরা কেন এখানে কনসার্ন হব? আমরা এখানে কনসার্ন হব কারণ হচ্ছে আমাদের টেরিটোরিয়াল সি ব্যবহার করে একটা ইল্লিগাল কাজ কিন্তু করা হচ্ছে, যা কিনা ড্রাগস, নার্কোটিক্স এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস। আর্টিকেল 27 অফ দ্য 1982 কনভেনশন আমাদেরকে এটা বলছে যে আপনারা এক্ষেত্রেও মেজার বা ক্রিমিনাল জুরিসডিকশন ব্যবহার করতে পারেন। নাও লেটস টক অ্যাবাউট সিভিল জুরিসডিকশন, মানে সিভিল কোনো ম্যাটারে জুরিসডিকশন ব্যবহার করা যাবে কি যাবে না। The coastal state should not stop or divert a foreign ship passing through the territorial sea for the purpose of exercising civil jurisdiction in relation to a person on board the ship. সো জাহাজের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো সিভিল ম্যাটার নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, সেক্ষেত্রে ইন জেনারেল সেন্স কোস্টাল স্টেট কোনো রকম জাহাজ আটক করতে পারবে না। The coastal state may not levy execution against or arrest the ship for the purpose of any civil proceedings, save only in respect of obligations or liabilities assumed or incurred by the ship itself in the course or for the purpose of its voyage through the waters of the coastal state. মানে অন্য কোনো সিভিল ম্যাটারে সে কোনো জাহাজকে আটক করা যাবে না ঠিকই, কিন্তু এই ম্যাটারটা যদি এরকম হয়, ট্রানজিট পাস কিংবা ট্রানজিট ফি কিংবা এরকম যদি হয় যে সেই জাহাজটা আমাদেরকে যতটুকু পরিমাণে ট্যাক্স দেওয়ার কথা ছিল সেই পরিমাণে ট্যাক্স দেয়নি কিংবা সে আদৌ ট্যাক্স পে করেনি, সেই ক্ষেত্রে কিন্তু তাকে আবার আটক করা যাবে তার কাছ থেকে সেই ট্যাক্সটা আদায় করে নেওয়ার জন্য। ফর এক্সাম্পল, রিসেন্টলি আমরা শুনেছি যে সুয়েজ কানাল বা সুয়েজ খাল, এই সুয়েজ খালের মধ্যে কি হয়েছিল, এভার গিভেন নামের একটা জাপানিজ শিপ কিন্তু আটকে পড়েছিল, এবং আটকে পড়ে সেখানে একটা হিউজ ব্যাকলগ বা অনেকগুলো জাহাজ কিন্তু ট্রাফিক জ্যাম ক্রিয়েট হয়েছিল। তো এরকম 2 সপ্তাহ 3 সপ্তাহ মাটি খুঁড়ে যখন জাহাজটাকে উদ্ধার করা হলো, উদ্ধার করার পর কিন্তু জাহাজটাকে আটক করা হয়েছিল, এবং আটক করে বেশ কয়েক মাস আটক করে রাখা হয়েছিল ইজিপ্টের একটা পোর্টে। এবং
মালিকের সাথে বোঝাপড়ার পর, সমঝোতার পর যে কতটুকু জরিমানা দিবে তারপরে কিন্তু তাকে ছাড়া হয়েছে। সুতরাং এই যে সিভিল জুরিসডিকশন, সিভিল ম্যাটার, এই সিভিল ম্যাটারটা যদি তার ভয়েড সংক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে কোস্টাল স্টেট কিন্তু তার জুরিসডিকশনটা ব্যবহার করতে পারবে। ইট হ্যাজ আ রাইট টু অল রিসোর্সেস লিভিং অ্যান্ড নন লিভিং উইদিন ইট। মানে কোস্টাল স্টেটের কিন্তু সেই টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে যত রকম লিভিং রিসোর্স রয়েছে, যত মাছ আছে এবং পাশাপাশি নন লিভিং যত রিসোর্স আছে, নন লিভিং ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, অয়েল, গ্যাস, এভরিথিং, এই সমস্ত কিছুর উপর কোস্টাল স্টেটেরই কিন্তু অধিকার রয়েছে এবং অন্য কেউ যদি উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে সে তার সিভিল জুরিসডিকশন ব্যবহার করতে পারবে। And then contiguous zone. It is a zone not exceeding 24 nautical miles or 44 kilometers from the baseline from which the breadth of the territorial sea is measured. Article 33 of the UN clause. তো কন্টিগুয়াস জোনটা কি? সেটা হচ্ছে যে টেরিটোরিয়াল সি এর থেকেও আরো 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা বলি কন্টিগুয়াস জোন, যা কিনা আলটিমেটলি বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইলস, বেসলাইন থেকে 24 নটিক্যাল মাইলসকেই কিন্তু আমরা কন্টিগুয়াস জোন বলতে পারি। It is the zone after the territorial sea. The coastal state may exercise the control necessary to prevent infringement of its custom, fiscal, immigration, or sanitary laws and regulations within its territory or territorial sea. মানে কন্টিগুয়াস জোন পর্যন্ত কোস্টাল স্টেট কি করতে পারে? তার নিজস্ব আর্থিক, নিজস্ব কাস্টম ডিউটি, নিজস্ব যেই রুলস রেগুলেশনস গুলো আছে পরিবেশ সংক্রান্ত সমস্ত কিছু আইন কিন্তু চাইলে কন্টিগুয়াস জোন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। মানে টেরিটোরিয়াল সি পর্যন্ত সে সমস্ত রুলই অ্যাপ্লাই করবে, কিন্তু কন্টিগুয়াস জোনে হচ্ছে স্পেসিফিকলি কাস্টম, ফিসকাল, ইমিগ্রেশন, স্যানিটারি লজ অ্যান্ড রেগুলেশনস, এগুলো সে অ্যাপ্লাই করতে পারবে। It may also punish infringement of the above laws and regulations committed within its territory or territorial sea. মানে তার টেরিটরির মধ্যে বা কন্টিগুয়াস জোনের ভিতরে এই যে রুলস গুলো রয়েছে, যে ফিসকাল রুলস গুলো রয়েছে, যে কাস্টম লস গুলো রয়েছে, ইমিগ্রেশন লসটা যেটা আছে, যে অনেক দেশেই কিন্তু আমরা দেখি, যেমন অস্ট্রেলিয়াতে ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, তারপর আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো থেকে বোটে করে কিন্তু অনেক লোকজন কিন্তু কি করতো আগে, অস্ট্রেলিয়াতে বোটে করে চলে আসতো। অস্ট্রেলিয়ানরা কিন্তু কি করেছে, অস্ট্রেলিয়ানরা তাদের কন্টিগুয়াস জোনের মধ্যেই তাদের যেই কোস্ট গার্ড আছে, কোস্ট গার্ডের মাধ্যমে ধরে ধরে তাদেরকে ইন্দোনেশিয়ার একটা দ্বীপের মধ্যে, বর্নিওতে তাদেরকে হস্তান্তর করেছে বা স্থানান্তর করেছে। তো এটাই হচ্ছে কন্টিগুয়াস জোনে তাদের যে ইমিগ্রেশন লজ আছে সেই লজের অ্যাপ্লিকেশন। Now, the exclusive economic zone or EEZ. The EEZ is an area beyond and adjacent to the territorial sea. Territorial sea এর পরে হচ্ছে exclusive economic zone. It is a zone not exceeding 200 nautical miles or 370.4 kilometer from the baseline from which the breadth of the territorial sea is measured. Territorial sea measure করার জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে বেসলাইন থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন। একটা দেশের যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেই দেশ যে মাছ আহরণ করবে, তারপর ন্যাচারাল রিসোর্স, অয়েল, গ্যাস, কোবাল্ট, যাই হোক না কেন, সমুদ্রের মাটি থেকে যে আহরণ করবে, আহরণ করার একমাত্র অধিকার প্রত্যেকটা দেশের সাথে 200 নটিক্যাল মাইল পর্যন্ত যে সমুদ্র রয়েছে ততটুকু পর্যন্ত কিন্তু ইনক্লুড করা আছে। The coastal state has sovereign rights for the purpose of exploring and exploiting, conserving and managing the natural resources, whether living or non-living, of the waters super-adjacent to the seabed and of the seabed and its subsoil, and with regard to other activities for the economic exploitation and exploration of the zone. So coastal state কি আছে? সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে তার যে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো রয়েছে, অর্থনৈতিক কার্যাবলী, তার কোম্পানিগুলো কিন্তু কি করতে পারবে, তার কাছ থেকে লাইসেন্স নিয়ে অন্য কোম্পানি হোক আর তার দেশের নিজস্ব কোম্পানি হোক, তারা সেই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে ড্রিলিং করতে পারবে এবং ন্যাচারাল রিসোর্স গুলো আহরণ করতে পারবে, ফিশিং করতে পারবে। বাট এই কাজগুলো করতে হবে পরিবেশকে রক্ষা করে, পরিবেশকে ধ্বংস করে নয়। দ্য প্রোডাকশন অফ এনার্জি ফ্রম দ্য ওয়াটার, পানি থেকে এনার্জি ক্রিয়েট করা যেটা আছে, কারেন্টস অ্যান্ড উইন্ডস, পানির স্রোত এবং বাতাস থেকে যে এনার্জি ক্রিয়েশন, এগুলো করতে পারবে। এস্টাবলিশমেন্ট এর ইউজ অফ আর্টিফিশিয়াল আইল্যান্ড কিন্তু প্রিপেয়ার করতে পারবে। ইনস্টলেশন অ্যান্ড স্ট্রাকচার, বিভিন্ন রকম আইল্যান্ডের উপর যে ইনস্টলেশন আছে, স্ট্রাকচার গুলো রয়েছে, এগুলো অন্যান্য দেশগুলো করতে পারবে।
মেরিন সায়েন্টিফিক রিসার্চ। তো এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে যেই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেই দেশ মেরিন সায়েন্টিফিক রিসার্চ কন্ডাক্ট করতে পারবে। The protection and preservation of the marine environment, Article 56 of the 1982 Convention. তো 1982 সালের ইউএন ক্লজ কনভেনশনটাতে আর্টিকেল 56 আমাদেরকে বলছে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে মূল দায়িত্বটা হচ্ছে, মানে পরিবেশ রক্ষার মূল দায়িত্বটা, এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে কোস্টাল স্টেট যেটা আছে সেই কোস্টাল স্টেটকে, অ্যান্ড রাইটস অফ আদার স্টেটস ইন দ্য ইইজেড। ইইজেড এ অন্যান্য দেশের কি অধিকার, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা কিন্তু যে দেশটা হচ্ছে অ্যাডজেসেন্ট বা সংলগ্ন যে রাষ্ট্র, সংলগ্ন রাষ্ট্রের অধিকার। এখন আমরা আলোচনা করব যে ভিন্ন রাষ্ট্র যেগুলো রয়েছে, সংলগ্ন রাষ্ট্র না, তাদের কি অধিকার আছে ইইজেড এ। All states, whether coastal or landlocked, enjoy, subject to the relevant provisions of the convention or the 1982 convention, of navigation and overflight and of the laying of submarine cables and pipelines. তার মানে তারা এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর দিয়ে চলাচল করতে পারবে এবং তাদের প্লেন কোনো অনুমতি ছাড়াই যেতে পারবে এবং তারা সাবমেরিন কেবলও সেখান দিয়ে নিতে পারবে, অ্যান্ড পাইপলাইন, পাশাপাশি তারা পাইপলাইনও বসাতে পারবে, and other internationally lawful use of the sea related to those freedoms, such as those associated with the operation of ships, aircraft, submarine cable, and pipeline. তার মানে জাহাজ, এয়ারক্রাফট, সাবমেরিন কেবল, পাইপলাইন, যা যা কিছু আছে এগুলো অন্যান্য দেশ কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর দিয়ে করতে পারবে, তবে এর বাইরে তাদের অধিকার নেই। And continental shelf. Continental shelf হচ্ছে it is the geological term to mean the area of land on the edge of a continent that slopes into the sea. মানে কন্টিনেন্ট যেটা, আমাদের পৃথিবীতে কিন্তু কয়টা কন্টিনেন্ট আছে? আমাদের 7টি মহাদেশ রয়েছে। এই 7টি মহাদেশ কিন্তু কি, তাদের কিন্তু টেকটনিক প্লেটের মধ্যে আছে, মানে টেকটনিক প্লেট যেটা আর কি, যে কন্টিনেন্ট গুলো কিন্তু একদম ফিক্সড না। আমরা যদি কয়েক মিলিয়ন আগের পৃথিবীর দিকে তাকাই তখন কিন্তু দেখবো পৃথিবীর ম্যাপটা একদম ডিফারেন্ট। আবার মিলিয়ন মিলিয়ন ইয়ার্স পরে আবার পৃথিবীর ম্যাপটাও কিন্তু আবার ডিফারেন্ট হয়ে যাবে, কারণ আমাদের যে এশিয়া, আফ্রিকা, তারপর ল্যাটিন আমেরিকা, এই কন্টিনেন্ট গুলো কিন্তু কি করছে, শিফট করছে, মানে একটু নাড়াচাড়া করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে। তার মানে কি, তার মানে হচ্ছে পৃথিবী যেহেতু মুভ করছে, এই পৃথিবীর মুভমেন্টের সাথে পৃথিবীর উপরে অবস্থিত যেই ল্যান্ড ম্যাস, সেই ল্যান্ড ম্যাসও কিন্তু এটার সাথে সাথে মুভ করে। এই মুভটাই আমরা অনেক বছরে হয়তো এই জন্য আমরা টের পাই না, কিন্তু অনেক আগের বছরের যে জিওলজিক্যাল এভিডেন্স গুলো যেগুলো রয়েছে, মানে ভূতাত্ত্বিক যেই এভিডেন্স, এই এভিডেন্স গুলো রিসার্চ করে আমরা বের করতে পারি যে হ্যাঁ, এই কন্টিনেন্টটা আগে এই জায়গায় ছিল না, এটা ভিন্ন জায়গায় ছিল। এই কন্টিনেন্টাল শেলফটাই হচ্ছে সেটা, যে কন্টিনেন্টের এজ, এই কন্টিনেন্টের এজটা সাধারণত পানির নিচে থাকে, অনেক ভিতরে থাকে, মানে আমরা বেসলাইন যেখান থেকে ধরি তারও অনেক ভিতরে থাকে হচ্ছে সেই কন্টিনেন্টাল শেলফ। It comprises the seabed and subsoil of the submarine areas that extend beyond its territorial sea throughout the natural prolongation of its land territory to the outer edge of the continental margin, or to a distance of 2,000 nautical miles from the baseline from which the breadth of the territorial sea is measured, where the outer edge of the continental margin does not extend up to that distance. Article 77. তো 200 নটিক্যাল মাইল পর্যন্ত তো আমরা দেখছি যে আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সক্লুসিভ ইকোনমিক জোনেরও আরো 200 নটিক্যাল মাইল পরে কন্টিনেন্টাল শেলফ থাকে। সেটা অনেক বড় হতে পারে, অনেক সময় কন্টিনেন্টাল শেলফ ছোট হয়ে থাকে, ডিপেন্ডস। আমরা দেখবো যেখানে শ্যালো ওয়াটার আছে, মানে পানিটা অনেক শ্যালো, যেখানে আইল্যান্ড রয়েছে, তার কন্টিনেন্টাল শেলফ কিন্তু অনেক ছড়ানো থাকে, অনেক ভিতরে, অনেক সমুদ্রের অনেক দূর পর্যন্ত থাকে। আবার কিছু কিছু কন্টিনেন্টাল শেলফ থাকে সেটা ল্যান্ড ম্যাস শেষ হয়ে যাওয়ার পর কিছু কিছু দূর পরেই শুরু হয়ে যায়। সো ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ল্যান্ড ইটসেলফ। সো কন্টিনেন্টাল শেলফ হচ্ছে সমুদ্রের গভীরে ভিতরে সেই যে মহাদেশটা রয়েছে, সেই মহাদেশের যে অংশটা নাড়াচাড়া করছে, সেই অংশটাই বেসিক্যালি হচ্ছে কন্টিনেন্টাল শেলফ, যার পর থেকে একদম ডিপ সি শুরু হয়, মানে গভীর সমুদ্র। The coastal state exercises over the continental shelf sovereign rights for the purpose of exploring it and exploiting its natural resource. Continental shelf এ coastal state এর অধিকার রয়েছে এক্সপ্লোর করা এবং এবং সেখানকার ন্যাচারাল রিসোর্স গুলো এক্সপ্লয়েট করা।
The delimitation of the continental shelf between states with opposite or adjacent coasts shall be effected by agreement on the basis of international law. তো কন্টিনেন্টাল শেলফ কতটুকু হবে সেটা কিন্তু প্রত্যেকটা দেশ তার যে নেইবার আছে আর কি, মানে তার যেই নেইবারিং কান্ট্রিজ গুলো রয়েছে সেই নেইবারিং কান্ট্রিজ গুলোর সাথে ডিলের মাধ্যমে, ইন্টারন্যাশনাল ডিলিং এর মাধ্যমে কিন্তু ডিফাইন করতে পারে, as referred to in Article 38 of the ICJ statute, in order to achieve an equitable solution. আর্টিকেল 38 এ এটা বলে দেওয়া আছে যে আমরা আগে থেকে ডিফাইন করব না, প্রত্যেকটা দেশ তার প্রয়োজন অনুযায়ী অন্যান্য দেশের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে এটাকে ডিফাইন করবে যে যে কার কতটুকু পরিমাণ জোন রয়েছে। If no agreement can be reached within a reasonable period of time, the state concerned shall resort to the procedures provided for in Part 15 of the 1982 Convention. 1982 কনভেনশনের পার্ট 15 এ যেটা বলা আছে যে প্রসিজারটা দেওয়া আছে সেই প্রসিজার অনুযায়ী আগাতে হবে যদি দেশগুলোর মধ্যে মতবিরোধটা সমাধান না হয়। And basically it talks about adjudication বা mitigation, যে ট্রাইব্যুনালের সামনে আসতে হবে এবং ট্রাইব্যুনাল সেটা সমাধান করে দেবে। স্যার, Now, একটা কথা বলতাম। জি বলুন। স্যার, আজকে এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা, আমাদের এই টপিকটা আর একটু বাকি আছে, হাই সিজের পর আর তেমন কোনো টপিক নেই। সো হাই সিজটা নিয়ে আলোচনা করে আমাদের টপিকটা আমরা শেষ করে দেব, একটু ধৈর্য ধরুন। সো হাই সিজটা কি? It is a zone above 200 nautical miles or above the EEZ. EEZ এর পরবর্তীতে 200 nautical mile পর্যন্ত আমরা হাই সিজ বলে থাকি। Unlike other zones, it is not under the jurisdiction of the coastal state or any other state. হাই সি যেটা, সেটার মধ্যে কোনো দেশের কিন্তু কোনো অধিকার নেই, হাই সিজটা সবার জন্য সমান অধিকার। All the freedoms available to the coastal state on the 200 nautical mile, that freedom on the high seas is for all state. অন্যান্য দেশের জন্য কিন্তু হাই সিজে অধিকার রয়েছে, তারা চলাচল করতে পারবে, তারা সায়েন্টিফিক রিসার্চ করতে পারবে এবং তারা সেখানকার ন্যাচারাল রিসোর্স আহরণ করতে পারবে, বাট ইট হ্যাজ টু বি ডান ইন আ সাস্টেইনেবল ওয়ে। সাস্টেইনেবল ভাবে কিন্তু সেই কাজটা করতে হবে। Affairs in the high seas are regulated by the International High Seas Authority. International High Seas Authority রয়েছে একটি, এবং সেই অথরিটির দ্বারা ইন্টারন্যাশনাল হাই সিজের যে রুলস রেগুলেশনস গুলো রয়েছে এগুলো মেনটেন করা হয়। সো আমরা একদম লাস্টে চলে আসছি। দেয়ার ইজ জাস্ট 2 slides. Seabed, it is the floor of the sea and it includes the ground under the sea. মানে সিবেডটা কোনটা? পানির নিচে যে গ্রাউন্ডটা আছে, গ্রাউন্ডটাকে আমরা বলি seabed. The deep seabed is a part of the seabed that is beyond national jurisdiction and is referred to as the area in the UN Convention on the Law of the Sea. সিবেড তো আছে, আবার আছে কি ডিপ সিবেড, মানে আরো গভীর সমুদ্রের নিচের অংশ বা সমুদ্রের তলদেশ। এই সমুদ্রের তলদেশ দেখা যায় কি যে ন্যাশনাল জুরিসডিকশনেরও বাইরে থাকে, সেটাকে বলা হয় দ্য এরিয়া, এবং সেখানে অন্যান্য সব দেশের সায়েন্টিফিক রিসার্চ করার অধিকার রয়েছে। And airspace jurisdiction, lastly, the airspace under jurisdiction of the coastal state is that of the 12 nautical or territorial sea or maritime belt. It is called national airspace. মানে territorial sea এর উপরে যে আকাশটা আছে সেটাকে আমরা বলবো ন্যাশনাল এয়ারস্পেস। And airspace above the 12 nautical mile is called international airspace. মানে ওই 12 nautical মাইলের পরে যেই অংশটা আছে, কন্টিগুয়াস জোন পর্যন্ত গিয়েছে যেটা, তার উপরের অংশটাকে আমরা বলবো ইন্টারন্যাশনাল এয়ারস্পেস। And international airspace does not include outer space, which under the Outer Space Treaty of 1967 is declared to be free and not subject to national appropriation. আউটার স্পেসটা হচ্ছে কি সবার জন্য উন্মুক্ত, এবং সেখানে সবাই সায়েন্টিফিক রিসার্চ করতে পারবে, এবং সেখানে অন্য কোনো দেশ তার নিজস্ব আইন কানুন অ্যাপ্লাই করতে পারবে না, অ্যাকর্ডিং টু আউটার স্পেস ট্রিটি অফ 1967। সো এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের সেকেন্ড পার্ট। আশা করি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এর মাধ্যমে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আপনাদের কারো কোনো প্রশ্ন নেই আমাদের আজকের লেকচারের উপরে? দীর্ঘক্ষণ দিচ্ছেন তো, আস্তে আস্তে বুঝেছেন। আচ্ছা, অসুবিধা নেই, দীর্ঘ লেকচার যেহেতু
আমাদের আসলে টপিকটা না, এটা অনেক স্যার, বড়। এটা সিস্টেম এমন স্যার। জি স্যার। টপিকটা অনেক বড়, তো এই জন্যই ইন্টারন্যাশনাল আসলে স্যার একটু হার্ড আছে, ইন্টারন্যাশনাল ল গুলো একটু হার্ড হয়ে থাকে। হ্যাঁ, একটু হার্ড, অসুবিধা নেই। আপনারা লেকচারটা একবারে যদি বুঝতে না পারেন, প্রয়োজনে আরো একবার দেখবেন, আরো একবার দেখবেন, কারণ এটা রেকর্ডিং তো আছে। রেকর্ডিং যেহেতু আছে, আপনারা একাধিকবার এই লেকচারটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর যদি কোনো পার্ট তখন বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো পার্টে যদি আরো একটু ব্যাখ্যার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হাউ? আমাকে ইমেল সেন্ড করতে পারবেন। এবং সবচেয়ে বেটার ওয়ে, যেটা বেস্ট ওয়ে, সেটা হচ্ছে আপনারা এখানে আমাদের যে প্রতি সপ্তাহের জেনারেল ডিসকাশন আছে, এখানে যতবার ইচ্ছা আপনারা কিন্তু কোয়েশ্চেন রেজ করতে পারবেন। যে আমার এই পার্টটা আমি বুঝতে পারিনি, আমি এখানে কোয়েশ্চেনটা লিখে দিলাম। দেওয়ার পরে আমি সেই কোয়েশ্চেনটা দেখে আপনাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার প্রদান করব। তো আশা করি আপনারা এই লেকচারটা ভালোভাবে ফলো করবেন, কারণ এখানে অনেকগুলো টপিক রয়েছে, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আসলে আমাদের জানা প্রয়োজন যদি আমরা ইন্টারন্যাশনাল ল নিয়ে কাজ করি ইন ফিউচার। এবং ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল বিজনেস, এইগুলো নিয়েও যখন আমরা কাজ করব, এগুলো নিয়েও যখন আমরা ফিউচারে পড়াশোনা করব, সেটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জানার প্রয়োজন হবে। So, international law of the sea is a very important topic, very important subject. I hope you will give much emphasis on learning what this course has to offer. So, thank you all for participating in today's class, and I hope to see you in the next class. আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, এবং আশা করা যায় আপনারা পরবর্তী ক্লাসে উপস্থিত হবেন এবং পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করবেন, কারণ আজকের উপস্থিতির সংখ্যাটা আমি কম দেখছি। আমাদের যারা অ্যাক্টিভ স্টুডেন্ট রয়েছে, আমি আশা করি সকল অ্যাক্টিভ স্টুডেন্ট আমাদের এই অনলাইন ক্লাসে নিয়মিতভাবে উপস্থিত হবে এবং তাদের মূল্যবান বক্তব্য রাখবে। ধন্যবাদ। থ্যাংক ইউ অল, অ্যান্ড আই এম এন্ডিং দিস ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।